বলছি অরিজিৎ, সুশোভন আর অরিত্রী এরা পেয়েছে লিঙ্কটা? হ্যাঁ স্যার পাচ্ছি। সুশোভনের নম্বরটা নেই। সুশোভনের নম্বরটা ওখানে অ্যাড করে তো, ঠিক আছে আমি পাঠিয়ে দিয়েছি। না স্যার গ্রুপের মধ্যে মনে হয় নেই স্যার অ্যাড করা, আপনি একবার তো দেখে নিন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছি আমি। ওর তো ওয়েস আছে। আমাকে তো আগের দিন আকাশ দা বললো যে গ্রুপের মধ্যে জয়েন করে নিতে, আমি আকাশ দাকে স্যার গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়েছি। কাকে? আকাশ মুলা। ওই তো আকাশকে করে দিয়েছিস তো? ও আকাশের কথাই বলছো, ওর নামই তো শোভন। হ্যাঁ ওর বলছে নোটগুলো পেতে অনেক সমস্যা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি ওই জন্য অ্যাড করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যেখান থেকে শুরু করবো আর যেগুলো করবো সেটা একটুখানি আগে বলে নিই। আমরা আজকে দুটো তিনটে জিনিস বলার আছে। আমি একবার ছোট্ট করে রিক্যাপচুলেট করবো আগের দিন পর্যন্ত যা যা আমরা করেছি, করে নিয়ে আমরা সিমাফোরে ঢুকবো। আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন চলছিল, প্রসেস সিনক্রোনাইজেশনের আগের পার্টটাকে ছোট্ট করে একটা রিক্যাপচুলেট করবো, করে নিয়ে আমরা ঢুকবো। ওকে, প্রসেস সিনক্রোনাইজেশন। আমরা প্রসেস সিনক্রোনাইজেশন বলতে কি বুঝি? আগের দিন বলেছিলাম, যখন মোর দ্যান ওয়ান প্রসেস এক্সিকিউট করে তখন সেই প্রসেসগুলো যদি একটা নির্দিষ্ট সিকোয়েন্স এক্সিকিউট না করে সেক্ষেত্রে কতগুলো সমস্যা তৈরি হয়। সমস্যার মধ্যে কি কি হতে পারে সেটা হচ্ছে যে ভুল আনসার আসতে পারে, বা আমরা অনেক সময় যেটাকে বলি যে ম্যাল ফাংশন করতে পারে। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্টিকুলার সিকোয়েন্সে এক্সিকিউশন অলমোস্ট ম্যান্ডেটরি। এখানে আরেকটা জিনিস বলে দিই, আমরা যদি এরকম বলি যে মাল্টিপল প্রসেস এক্সিকিউট করছে, ঠিক আছে, মাল্টিপল প্রসেস এক্সিকিউট যখন করছে বা করে তখন বেসিক কিছু আমাদের একটু জানার দরকার লাগে। নাম্বার ওয়ান, যদি মাল্টিপল প্রসেস হয় তাহলে মাল্টিপল প্রসেসের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। যদি আমরা এরকম করি যে সিরিয়াল যদি এক্সিকিউট করি তাহলে কোনো প্রবলেম হবে না, একটা প্রসেস শেষ করলাম দিয়ে আরেকটা প্রসেস শুরু হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা রিয়েল টাইমে ভীষণ সমস্যা। কেন রিয়েল টাইমে সমস্যা? তার কারণ হচ্ছে যদি এইরকম ভাবে এক্সিকিউশন হয় সেক্ষেত্রে কিন্তু প্রসেসরকে প্রসেসের কিছু প্রসেসকে কিন্তু অনেক বেশি সময় অপেক্ষা করতে হতে পারে, আর একটা প্রসেস শেষ হবে তারপর একটা প্রসেস চলবে, এইরকম একটা সমস্যা হয়। এবং আমরা আগের দিন দেখেছি প্রসেস শিডিউলিং এর ক্ষেত্রে দেখেছি যদি আমরা কনটেক্সট সুইচ না করি কোনো প্রসেসকে তাহলে সেক্ষেত্রে প্রসেস এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে, ওয়েটিং টাইম বেড়ে যাবে, টার্ন অ্যারাউন্ড টাইম বেড়ে যাবে, সেক্ষেত্রে একটা প্রসেস বা সেই শিডিউলিংটা কিন্তু খুব বেটার শিডিউলিং আমরা বলবো না, সেটা হবে না। তাহলে এই সমস্যাটার জন্য আমরা কিন্তু বেসিক্যালি বলি যে টাইম শেয়ারিং সিস্টেম। টাইম শেয়ারিং সিস্টেম যদি হয়, টাইম শেয়ারিং সিস্টেম মানেই হচ্ছে বেসিক্যালি আমি টাইম গুলোকে স্লাইস করেছি, প্রত্যেকটা টাইম এক একটা প্রসেসের জন্য অ্যালট করে দিয়েছি এবং সেরকম ভাবেই কিন্তু এক্সিকিউশন হচ্ছে, এটা আমরা ধরে নিই। এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে এই যে প্রসেস গুলো আছে, তাহলে এই প্রসেস গুলোকে আমরা বেসিক্যালি দুটো টাইপে বলতে পারি আর কি। প্রসেসের যে দুটো টাইপ হয়, একটা টাইপকে আমরা বলছি কোঅপারেটিভ প্রসেস, আর একটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস।
What is cooperative process and what is independent process? Cooperative process মানে যেটা আমরা করছি, যখন মোর দ্যান ওয়ান প্রসেস একটার আরেকটাকে বা আরেকটা রেজাল্টকে বা এক্সিকিউশনকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে, তাকে আমরা বলছি কোঅপারেটিভ প্রসেস। আবার বলি, যদি কোনো একটা প্রসেসের এক্সিকিউশন বা কোনো একটা প্রসেসের রেজাল্ট অন্য একটা প্রসেসকে ইনফ্লুয়েন্স করে, সেটা রেজাল্টের রেসপেক্টে হতে পারে, আউটপুট কি বলে এক্সিকিউশনের রেসপেক্টে হতে পারে, তাহলে সেইটাকে আমরা বলবো এরা কোঅপারেটিভ প্রসেস। তাহলে কোঅপারেটিভ প্রসেস যদি হয়, সুতরাং আমাকে একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করতে হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, কোঅপারেটিভ প্রসেস যদি হয় তাহলে সবসময় যে এফেক্ট করবে বা এফেক্ট করবে এরকম নয়, কিন্তু করতে পারে বা প্রবলেম তৈরি করতে পারে বা ভুল রেজাল্ট আসতে পারে, সম্ভাবনাটা বেড়ে যায়। এবার যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যদি আমি কোঅপারেটিভ প্রসেসের কনসেপ্টে যাই, তাহলে কোঅপারেটিভ প্রসেসগুলো কেন কোঅপারেটিভ হয় তার কারণ হচ্ছে এরা বেসিক্যালি কিছু জিনিসকে শেয়ার করতে পারে। কি কি শেয়ার করতে পারে? ভেরিয়েবল শেয়ার করতে পারে, মেমোরি শেয়ার করতে পারে, বা কি বলে এটাকে বাফার শেয়ার করতে পারে। এখন প্রশ্নটা, মেমোরি আর বাফার দুটো আলাদা কি? হ্যাঁ, আমরা কিছুটা হলেও বলতে পারি মেমোরি বাফার আলাদা আর কি। আর কিংবা রিসোর্স শেয়ার করতে পারে। তাহলে এইগুলো কিন্তু শেয়ার করতে পারে। এই শেয়ারিং এর জন্য সমস্যা কি হতে পারে? যেটা কমন, এই শেয়ার করা মানেই বেসিক্যালি দ্যাট পার্ট ইজ কমন ফর অল প্রসেস। তাহলে এইরকম যদি কোনো সিচুয়েশন থাকে, তাহলে একটা আর একটাকে যেভাবেই ও কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। আমি একটা এক্সাম্পলও দেখাবো যে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। আর ইন্ডিপেন্ডেন্ট প্রসেস যদি বলি আমরা, তার মানে এরা কিন্তু কেউ কাউকে কোনোভাবে ডিপেন্ডেন্সি নেই, সুতরাং কেউ কাউকে কোনোভাবে কিন্তু ইয়ে করবে না, এফেক্ট করবে না বা এফেক্ট করবে না। তো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। আমি এগুলো সব কিন্তু আগের দিন বলেছি, আমি সেটাই একবার ছোট্ট করে রিক্যাপচুলেট করছি, করে হয়তো টার্ম হয়তো কিছু এক্সট্রা বলছি। তাহলে এইটাকে আমরা বলছি দে আর অ্যাকচুয়ালি দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। নো, এই যে কথাটা আমি বললাম যে একটা প্রসেস আর একটা প্রসেসকে কোনোভাবে ইয়ে করছে, মানে এফেক্ট করছে বা ইয়ে করছে, সেটা কি বা কেন, সেটা একটু না আমাদের একটু জানতে লাগবে। প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি ধরে নিই একটা প্রসেস আছে P1 আর একটা প্রসেস আছে P2, এবং এরা একটা কমন ভেরিয়েবলকে অ্যাক্সেস করে। So let us consider that variable is integer share. Share whatever. আর এটার ভ্যালু আমি 5 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। ঠিক আছে, int share বলে একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেটাকে আমরা 5 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। Then we have two process. The first one is process P1, second one P2. দুটো প্রসেস আমার এখানে নেওয়া আছে। লুক এট দ্য প্রসেস ওয়ান। আমরা এখানে কি করেছি, আমরা এখানে একটা লোকাল ভেরিয়েবল নিয়েছি int x, x কে ইনিশিয়ালাইজ করেছি বাই শেয়ার, দিয়ে x কে ইনক্রিমেন্ট করেছি, তারপরে করছি স্লিপ, কিছু বলেছি। নেক্সট আমরা করছি শেয়ার is equal to x। একইভাবে প্রসেস 2 এর ক্ষেত্রে আমরা এখানে আরেকটা লোকাল ভেরিয়েবল নিয়েছি, দ্যাট ইজ int y, আর y কে ইনিশিয়ালাইজ করেছি শেয়ার দিয়ে, দিয়ে y কে ডিক্রিমেন্ট করেছি, করার পর এটাতেও আবার স্লিপ নিচ্ছি, তারপর আমরা করছি শেয়ার is equal to y।
Look, দুটো প্রোগ্রামিং কিন্তু বেসিক্যালি একটা কমন ভেরিয়েবল আমরা পাচ্ছি, এন্ড দ্যাট ভেরিয়েবল ইজ শেয়ার ভেরিয়েবল। তাহলে এটা একটা কমন পার্ট। আমরা এখানে শেয়ারের ভ্যালু কত দিয়েছি? 5 দিয়েছি, এক নম্বর। দুই, আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি, দিস টু ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল, কোনো অসুবিধা নেই। এটা একটা লোকাল ভেরিয়েবল, এটা একটা লোকাল ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলই কিন্তু শেয়ার সেই ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করেছে। এখানে আমরা এক্স কে ইনক্রিমেন্ট করেছি, এখানে ওয়াই কে ডিক্রিমেন্ট করেছি, করে ফাইনালি এটা করেছি। কি হয় কাজটা? এখানে বলে দিই, অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে শেয়ার ভেরিয়েবলটা প্রথমে 5 আছে, তাহলে শেয়ার ভেরিয়েবল 5 আছে, এখানে এক্স এর ভ্যালু প্রথম আমি ধরে নিলাম যে P1 ফার্স্ট এক্সিকিউট করছে, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে এক্সিকিউট P1। আমি যদি মনে করি যে আমার এই স্লিপ স্টেটমেন্টটা দেয়া নেই, তাহলে এটা পুরো এক্সিকিউট করবে, করার পর তারপরে আমি y কে এক্সিকিউট করাচ্ছি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সিরিয়াল এক্সিকিউশন। সিরিয়াল এক্সিকিউশন নিয়ে আমরা মাথা ঘামাই না, বিকজ ইট ইজ নট পসিবল ইন রিয়েল টাইম। কারণ যদি আমরা রিয়েল টাইমে সিরিয়ালি এক্সিকিউট করাই, তাহলে কিন্তু কিছু প্রসেস থাকবে যারা কিন্তু ইনফাইনাইট টাইম ধরে ওয়েট করতে থাকবে। এটাতে আমরা আগেও দেখেছি, আবার বলছি, এটা কিন্তু এফিসিয়েন্সি লুজ করবে, ঠিক আছে? টার্ন টাইম বেড়ে যাবে, ওয়েটিং টাইম প্রচন্ড ভাবে বেড়ে যাবে। তাই এটা কখনো রিয়েল টাইমে এই ধরনের জিনিসটা হয় না। তাহলে আমাকে ভাবতে হবে প্যারালাল এক্সিকিউশনের ক্ষেত্রে। লেট আস সি হোয়াট হ্যাপেন whenever it is execute parallelly। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম আমার এক্সিকিউট করছে P1, স্টার্ট করছে। তাহলে P1 যখন স্টার্ট করছে, x বলে একটা লোকাল ভেরিয়েবল নিয়েছে, x এর ভ্যালু শেয়ার দিয়ে হয়েছে, তাহলে x এর ভ্যালু প্রথম কত আছে? 5। তারপরে কি করেছি? x ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে এটা বেড়ে হচ্ছে 6। তারপর আমি স্লিপ 1 করছি। নলো স্লিপ 1, এই কনসেপ্টটা কি? স্লিপ হচ্ছে বেসিক্যালি যখন আমরা এক্সিকিউট করাবো প্রোগ্রামকে, যদি স্লিপ এরকম একটা স্টেটমেন্ট থাকে, তাহলে এই স্টেটমেন্টটার কাজটা কি? এই স্টেটমেন্টের কাজ হচ্ছে যে যে এক্সিকিউশনটা চলছিল সেই এক্সিকিউশনটাকে ফর টাইম বিং এটাকে ইয়েতে নিয়ে যাবে, কি বলে, ওয়েটিং স্টেটে নিয়ে যাবে, যেটাকে আমরা স্লিপ বলি। তাহলে যদি সেটা ওয়েটিং স্টেটে যায়, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি আমার প্রসেসর ওয়েটিং স্টেটে চলে যাবে? না, প্রসেসর কোনো অবস্থায় ওয়েটিং স্টেটে যায় না। প্রসেসর কিন্তু সবসময়, মানে প্রসেসরকে আইডল স্টেট করা আমাদের ইয়ের বাইরে, কারণ এটা একমাত্র করতে পারে কে? এটা একমাত্র করতে পারে অপারেটিং সিস্টেম নিজে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু অন্য কেউ এটা করতে পারবে না। তাহলে যদি অপারেটিং সিস্টেম এরকম করতে চায়, তাহলে কি করতে হবে? যখনই এখানে স্লিপ স্টেটমেন্টটা ও পাবে, সঙ্গে সঙ্গে এই প্রসেসটা কি হবে? এই প্রসেসটা কিন্তু কনটেক্সট সুইচ করবে, মানে প্রসেসর থেকে বেরিয়ে গেল, কিন্তু প্রসেসর নিজে কিন্তু আইডি থাকবে না। ও তখন সার্চ করবে যে পুরো প্রোগ্রামের মধ্যে আর কিছু কি বাকি আছে, ডেফিনেটলি বাকি আছে। তাহলে তখনই যেই স্লিপ স্টেটমেন্টটাও পাবে, সঙ্গে সঙ্গে ও কিন্তু প্রসেস 2 তে কনটেক্সট সুইচ করে যাবে। তাহলে প্রসেস 2 তে গেল, প্রসেস 2 আবার এখানে শুরু হলো। তাহলে যেই স্লিপ স্টেটমেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে প্রসেস 2 এখানে স্টার্ট হয়েছে। হলো প্রসেস 2 তে কি হচ্ছে? y বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, y এর মধ্যে শেয়ার ভেরিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করছি, তার মানে ভ্যালু অফ y ইজ ইকুয়াল টু 5। তারপরে কি করছি? y1 ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে y1 ডিক্রিমেন্ট হলে এটা 4 হলো। ক্লিয়ার? 4 হওয়ার পর এখানে আবার স্লিপ 1 পেয়েছি। যেই এখানে স্লিপ 1 পাবো, সঙ্গে সঙ্গে কি হবে? এরা কিন্তু তখন y2 প্রসেস 2 টাকে এক্সিকিউশনটাকে টেম্পোরারিলি কিন্তু বন্ধ করবে। বন্ধ করে যখন কনটেক্সট সুইচ করবে, তখন কিন্তু চেক করবে যে বাকি যে প্রসেস আছে, আমরা যেহেতু এখানে দুটো প্রসেস নিয়ে ভাবছি, তাহলে নেক্সট যে প্রসেস আছে দ্যাট মিন্স P1, তার কতটা হয়ে গেছে। তাহলে এর ইনফরমেশনটা আমরা সবাই জানি যে ইনফরমেশনটা কিন্তু পিসিবির মধ্যে স্টোর করা থাকবে, প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে স্টোর করা আছে। সুতরাং প্রসেস কন্ট্রোল ব্লকের ওখানেও সার্চ করে দেখবে যে কতটা পার্ট এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, কতটা পার্ট এক্সিকিউশন স্টিল রিমেইনিং রয়েছে। যেহেতু এই পার্টটা এখনো রিমেইনিং আছে, তাহলে এখানে কি হবে? ও তখন যেটা করবে সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু কনটেক্সট সুইচ করে এখানে আসবে, ঠিক আছে? যেই এখানে স্লিপ পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ও এই পার্টে ব্যাক করবে, ঠিক আছে? তাহলে এখানে এলো, মানে কি হচ্ছে? এখানে যখনই এলো তখন এবার শেয়ার ইজ ইকুয়াল টু এক্স করছি,
তাহলে x এর লাস্ট ভ্যালু কত পেয়েছি আমরা 6। তাহলে এবারে যেটা হবে সেটা হচ্ছে শেয়ার, মানে এটা p1 এর জন্য হবে যে শেয়ার এটা ইজ ইকুয়াল টু, তাহলে ছিল 5, তাহলে 5 ওভাররাইট হয়ে এটা হলো 6 করে এখানে কি হবে, এটা টার্মিনেট করবে। তাহলে যেই টার্মিনেট করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু প্রসেসর আবার সার্চ করবে যে আর কিছু বাকি আছে কিনা। অবভিয়াসলি এখানে কিন্তু এখনো এই পার্টটা বাকি আছে, পার্টলি এখন এক্সিকিউশন বাকি আছে। তাহলে টার্মিনেট হওয়ার পরই ও কিন্তু আবার রিমেনিং পার্টটা এক্সিকিউশনে যাবে। তাহলে এটা এক্সিকিউট করলে তখন কি হবে, এবার প্রসেস 2 এক্সিকিউট করলে প্রসেস 1 শেষ হয়ে গেছে। স্যার ওটা বুঝলাম না, P1 শেয়ারটা তো ওটা তো ইনক্রিমেন্ট হয়ে 6 হয়েছিল। হ্যাঁ 6 লিখেছি না, সেকেন্ড বার যখন P1 টা শেয়ার হচ্ছে তখন ওটা সেকেন্ড বার কোনো শেয়ার হচ্ছে না। শেয়ার ভেরিয়েবলে আমি x এর ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি, ওখানে 5 প্রথম থেকেই ছিল, ওটা ওভাররাইট হয়ে 6 হলো। এখানে শেয়ার না, এখানে বেসিক্যালি x দিয়ে শেয়ার ভেরিয়েবলটা ওভাররাইট হচ্ছে, ঠিক আছে। এবার p2 তে গেল, তাহলে এবারে কি দেখছে, এখানে আবারও শেয়ার ভেরিয়েবলটা কি ইউজ করছে। তাহলে শেয়ারের লাস্ট ভ্যালু কত আছে, লাস্ট ভ্যালু আছে কিন্তু 6, এটার জন্য হয়েছে। তারপরে ইজ ইকুয়াল টু y, y এর ভ্যালু কত ছিল লাস্ট, y এর লাস্ট ভ্যালু ছিল 4, তার মানে এখানে 6 ওভাররাইট হয়ে গেল 4। তাহলে এই অবস্থায় যদি আমরা এক্সিকিউট করে ফাইনাল রেজাল্ট দেখি শেয়ারের কত ভ্যালু হবে, শেয়ারের ভ্যালু হবে 4, দ্যাট ইজ দ্য ফাইনাল ভ্যালু। কিন্তু যদি এক্সিকিউশনে প্রথমে p2 এক্সিকিউট করে তারপরে যদি p1 হয়, প্রথমে ধর p2 এক্সিকিউট করছে, তাহলে p2 এক্সিকিউট করলে তাহলে আলটিমেটলি শেয়ারের ভ্যালু কত আসবে, শেয়ারের ভ্যালু আসবে 4। তারপরে যদি p1 এক্সিকিউট করে, তাহলে p2 দিয়ে শুরু হলো, এখানে স্লিপ হলো, এখানে গেল, তার মানে এখানে কি হচ্ছে, প্রথমে y এর ভ্যালু কত আসলো, y এর ভ্যালু 4 হলো, তারপরে স্লিপ 1, এখানে চলে গেল p1 এ, p1 x এর ভ্যালু নিল, শেয়ারের ভ্যালু 5, এক ইনক্রিমেন্ট করলে 6 হলো, স্লিপ যেই হলো ও আবার এখানে ব্যাক করে এলো। তাহলে শেয়ারের ভ্যালু লাস্ট ইজ ইকুয়াল টু y, তাহলে y এর ভ্যালু যেহেতু 4 ছিল, তাহলে শেয়ার 4 দিয়ে ইনিশিয়ালাইজ হলো। তারপরে এটা কমপ্লিট করার পরে টার্মিনেট করবে, টার্মিনেট করলে আবার এখানে ব্যাক করে আসবে, তাহলে শেয়ারের ভ্যালু x দিয়ে হবে, তাহলে এখানে 4 হয়েছিল, x এর ভ্যালু এখানে 6 ছিল, তাহলে 4 ওভাররাইট হয়ে 6 হবে। তাহলে এরপরে শেয়ারের ভ্যালু 6 হবে, তাহলে এটা থাকবে না, এই ভ্যালুটা ওভাররাইট হয়ে 6 আসবে, ঠিক আছে। তাহলে ডিপেন্ড করছে কোন সিকোয়েন্স আমি এক্সিকিউট করব। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে আগে এক্সিকিউট করব বা কোনটাকে পরে এক্সিকিউট করব, সেটা ডিপেন্ড করবে আমাদের রিকোয়ার্ড রেজাল্টের উপরে। মানে আমি কোনটা চাইছি, আমি কি y এর ভ্যালু লাস্টে চাইছি নাকি আমি x এর ভ্যালু লাস্টে চাইছি, যেটা শেয়ারকে লাস্ট আপডেট করবে। তাহলে সেইটার উপর যদি ডিপেন্ড করে তাহলে অবশ্যই আমি কোন সিকোয়েন্সে এক্সিকিউট করাবো প্রসেসগুলো, এটা কিন্তু এখানে নির্ভর করবে যে কোন প্রসেসটা আগে হচ্ছে বা কোন প্রসেসটা পরে হচ্ছে বা কোন সিকোয়েন্সে হচ্ছে। তাহলে এইটাকে চেক করতে গেলে বা এটাকে যদি আমি ঠিকঠাক করতে চাই, তাহলে কাউকে না কাউকে একটা মনিটরিং করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব নয়, বা এই যে সিনক্রোনাইজেশনটা এটা কিন্তু পসিবল নয়। তো সিনক্রোনাইজেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ফাইনাল রেজাল্ট। তাহলে এখানে p1 এবং p2 এই দুটো কিন্তু কোঅপারেটিভ প্রসেস, তাহলে কোঅপারেটিভ প্রসেসের জন্যই বেসিক্যালি রেজাল্ট কি হবে সেটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভর করে, এবং নির্ভর করে বলেই এটাকে কোন সিকোয়েন্স এক্সিকিউট করাতে হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ইউজার, এটা কিন্তু মানে চেষ্টা করতে হবে। এখানে আরেকটা কথা বলে দিই, প্রসেস সিনক্রোনাইজেশন কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে সেটা আমরা ঠিক একটা গাইডলাইন নিশ্চয়ই প্রোভাইড করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট। কিন্তু কি বলে প্রসেসর কিভাবে এক্সিকিউট করবে বা কাকে নেবে হয়তো আমি ডিফাইন করতে পারি, প্রসেসর যা ইউজ থাকবে না, প্রসেসর কি ইউজ করবে, এটা কিন্তু আবার অপারেটিং সিস্টেমে কমপ্লিট একটা নেচার, এখানে কিন্তু আমরা হাত দিতে পারি না। আচ্ছা, এই যে পার্টটাকে আমরা বললাম যে যেই পার্টটাকে আমরা শেয়ার করছি, তাহলে এই পার্টটা কিন্তু ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট ফর দ্য সিনক্রোনাইজেশন কেস। এখানে আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে ধরছি, যে কোনো একটা প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রামের কিন্তু বেসিক্যালি দুটো অংশ থাকে। তাহলে পার্ট অফ প্রোগ্রাম এটা কি, একটা এখানেও কিন্তু বেসিক্যালি দুটো পার্ট থাকে, একটাকে আমরা বলি ক্রিটিক্যাল সেকশন,
পার্টকে আমরা বলছি নন ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন বা নন ক্রিটিক্যাল সেকশন বলতে আমরা বেসিক্যালি হ্যাঁ বলছি স্যার, এই যে পার্ট অফ প্রোগ্রামটা বললেন, এটা স্যার যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ক্রিটিক্যাল সেকশন এবং নন ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে? না, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেই থাকবে এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যদি মাল্টিপল বা মাল্টিটাস্কিং হয়ে থাকে, ইউনিপ্রসেসরে যদি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং প্রসেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই থাকবে। কিন্তু যদি আমরা মাল্টি টাস্কিং না হয়ে থাকে তাহলে থাকবে না। কিন্তু এরকম কেস নেই যে কোনো একটা মাল্টিটাস্কিং নয়, ওএস চলছে, একটা মেশিন রান করছে অথচ মাল্টিটাস্কিং নয় সিস্টেমটা, এটা হয় না। মানে এটা অবাস্তব। এটা ওই কি বলে তোর গরু গাছে ওঠার মতন ব্যাপারটা আর কি। কারণ যে কোনো অপারেটিং সিস্টেম যখনই রান করবে, কোনো অ্যাপ্লিকেশন যদি রানও না করে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর টাস্ক এক্সিকিউট করে। আমরা যেটাকে অপারেশন বলছি সেটা হচ্ছে ওএস এর ব্যাক এন্ডে প্রচুর প্রসেস এক্সিকিউট করে। ক্রিটিক্যাল সেকশনের কনসেপ্টটাকে যদি আমি বলি তাহলে ক্রিটিক্যাল সেকশনটা মানে কি, এইটা হচ্ছে বেসিক্যালি দ্য শেয়ার্ড সেকশন। মানে এই যে আমরা এতক্ষণ বললাম যে ভেরিয়েবল শেয়ার করতে পারে, মেমোরি শেয়ার করতে পারে, বাফার শেয়ার করতে পারে বা রিসোর্স শেয়ার করতে পারে। রিসোর্স মানে বেসিক্যালি আমরা কিন্তু সিপিইউ বলি, প্রিন্টার বলি, ঠিক আছে, এইগুলোকে আমরা বলি এরা হচ্ছে রিসোর্সেস। তাহলে এই যে পার্টগুলো আমরা বললাম যেগুলো শেয়ার করতে পারে, সে যেটা কোডের যে জায়গাটাতে এই শেয়ারিংটা লেখা হচ্ছে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল সেকশন, আর যে জায়গাটা করছে না সেটাকে আমরা বলছি নন ক্রিটিক্যাল সেকশন। এইবার এখানে একটা বলি, সাপোজ আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট করবে, ঠিক আছে, তাহলে আমি এখানে বলছি যে আমার প্রোগ্রামটা দুটো পার্ট, একটাকে আমরা বলেই দিয়েছি একটু আগে যে ক্রিটিক্যাল সেকশন, একটা নন ক্রিটিক্যাল সেকশন। তাহলে প্রোগ্রাম 1 এর আর এটা প্রোগ্রাম 2। প্রোগ্রাম 2 এ প্রোগ্রাম 1 এর অবশ্যই কিন্তু একটা কি থাকতে পারে, একটা ক্রিটিক্যাল প্রোগ্রাম 1 এর একটা ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে, প্রোগ্রাম 2 এর একটা ক্রিটিক্যাল সেকশন। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ক্রিটিক্যাল সেকশন। আর এখানে এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এই ক্রিটিক্যাল সেকশনটাকে যদি আমি বলি যে এটা ক্রিটিক্যাল সেকশন বা এটা ক্রিটিক্যাল সেকশন, দুটো ক্রিটিক্যাল সেকশন সাইমালটেনিয়াস এক্সিকিউট করতে পারে না। কিন্তু যদি নন ক্রিটিক্যাল সেকশন হয়, এর আগে বা পরে যেখানেই থাকুক না কেন, নন ক্রিটিক্যাল সেকশন যদি থাকে, এরও যদি একটা নন ক্রিটিক্যাল সেকশন থাকে, তারা কিন্তু সাইমালটেনিয়াস এক্সিকিউট করতে পারে। মানে এটা প্যারালাল এক্সিকিউটে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে ট্রাস্ট মি, এটার মধ্যে কোনো সমস্যা নেই, এরা প্যারালাল এক্সিকিউট করতেই পারে। কিন্তু যদি এটা নন ক্রিটিক্যাল সেকশন হয়ে থাকে তাহলে নন ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা তৈরি হতে পারে। বাট ইফ ইট ইজ এ নন ক্রিটিক্যাল সেকশন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্যারালাল এক্সিকিউট করতে পারে, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম নেই, এরা কিন্তু ইয়েভাবে এক্সিকিউট করে যেতে পারে। তাহলে কিন্তু এই পার্টটা যখন এক্সিকিউট করবে তখন এই এক্সিকিউট করবে না, বা এই যখন এক্সিকিউট করবে তখন এইটা করবে না। বাকি এ যখন করছে তখন এই নন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে, বা এই ক্রিটিক্যাল সেকশনের সঙ্গে নন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে, বা দুটো নন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দুটোর ক্রিটিক্যাল সেকশন একসঙ্গে এক্সিকিউট করবে না। সমস্যা হচ্ছে এই যে বলে দিচ্ছি আমরা দুটোর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে না, কে ডিফাইন করবে বা কি করে আমি ডিফাইন করব? আমরা এখানে এরকম ভাবে বলি একটা কথা, সেটা হচ্ছে ধর আমরা বলছি যে আমরা দুটো প্রোগ্রাম নিচ্ছি, আমরা দুটো কনসেপ্টই ভাবি কারণ অনেক বেশি প্রোগ্রামের কনসেপ্টে আমরা যাচ্ছি না। তাহলে এখানে এরকম একটা হতে পারে, সাপোজ আমি ক্রিটিক্যাল সেকশনকে সিএস বলছি, নন ক্রিটিক্যালকে এনসিএস বলছি, ঠিক আছে। ধরে নিই আমরা একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের প্রথম পার্টটা হচ্ছে, এটা আমি প্রোগ্রাম 1 এর জন্য বলছি, এটা হচ্ছে নন ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে। আর এইখানে আছে একটা ক্রিটিক্যাল সেকশন। সিমিলারলি এক্ষেত্রেও আছে একটা নন ক্রিটিক্যাল সেকশন, আর এখানে একটা আছে ক্রিটিক্যাল সেকশন। এবারে ক্রিটিক্যাল সেকশন যখন ঢুকবে তখন কিন্তু বলেছিলাম যে এর ক্রিটিক্যাল সেকশন ঢুকবে না, আমরা আসছি, সেটাও আগের দিন ডিসকাস করে দিয়েছিলাম, সেটা আমি আরেকবার বলবো। তাহলে
ক্রিটিক্যাল সেকশনে যে ঢুকছে বা ঢুকতে পারে সেটার জন্য কিন্তু একটা পরীক্ষা ওকে দিতে হবে বা একটা টেস্ট ওকে দিতে হবে, না হলে কিন্তু ক্রিটিক্যাল সেকশনে যাকেও তাকে ঢুকতে দেবে না। কারণ এরকম সম্ভাবনা থেকে যেতেই পারে যে মোর দ্যান ওয়ান প্রসেস একসাথে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে পড়লো, এটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হতে পারে যে একটা হয়ে যাওয়ার পর আর একটা ঢুকলো, বা একটা নন ক্রিটিক্যাল সেকশনের সঙ্গে একটা ক্রিটিক্যাল সেকশন ঢুকলো, সেটা সমস্যা নেই। কিন্তু যখন এক্সিকিউশন দুটো ক্রিটিক্যাল সেকশন একসঙ্গে শুরু হয়ে গেল, সেটা কিন্তু বিপজ্জনক, মানে মারাত্মক বিপজ্জনক। সেই জন্য ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে যে কোনো প্রসেসকে একটা টেস্ট দিতে হয়, তবে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারে। এইটাকে আমরা বলছি এন্ট্রি সেকশন। তাহলে নন ক্রিটিক্যাল সেকশন থেকে যখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, তখন এখানে কিন্তু ওকে একটা এন্ট্রি সেকশন পার করতে হবে। এন্ট্রি সেকশনটা কি করে, বেসিক্যালি ক্রিটিক্যাল সেকশনে ও ঢুকতে পারে কি পারে না, বা অন্য কেউ এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে আছে কি সেটা চেক করা। এটা ছাড়াও যে যখন একে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে দিল, তখন কিন্তু ইনফর্ম করা বাকিদের যে এখন অন্য একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আছে, তো কেউ যেন এটা ক্রিটিক্যাল সেকশনে ঢোকার চেষ্টা না করে। এই সমস্ত ইনফরমেশন গুলো প্রোভাইড করা কিন্তু এন্ট্রি সেকশনের কাজ। বেসিক্যালি ইট ইজ এ টেস্টিং পার্ট। এবং ক্রিটিক্যাল সেকশন শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আর একটা পার্ট থাকে, দ্যাট ইজ এক্সিট সেকশন। কেন থাকে? ঠিক একই কারণে বা রিভার্স রিজনে, যে ক্রিটিক্যাল সেকশন থেকে যখন বেরোচ্ছে, যদি আমি এক্সিট সেকশন হয়ে না বেরোই, তাহলে বাকিদের আমি ইনফর্ম করতে পারছি না যে আমার ক্রিটিক্যাল সেকশন শেষ হয়ে গেছে কিনা। যদি আমরা সেটা যদি না বলে দিতে পারি, তাহলে কিন্তু অন্যরাও কিন্তু ইনফাইনাইট টাইম ধরে ওয়েট করে যাবে। সেই জন্য আমাদের একটা কিন্তু এক্সিট সেকশন থাকবে। এবং এই পার্টটা বেরোনোর পর আবার কিন্তু প্রয়োজনে আমার একটা নন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে, ডিপেন্ডিং অন ওয়েদার ইট ইজ রিকোয়ার্ড আর নট। ক্লিয়ার? তার মানে ক্রিটিক্যাল সেকশনের আগে একটা নন ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশনের পরে একটা নন ক্রিটিক্যাল সেকশন থাকতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢোকা বা ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনো, এই দুটোর জন্যই কিন্তু আমাদের একটা এন্ট্রি সেকশন, একটা এক্সিট সেকশন ম্যান্ডেটারি। ঠিক আছে? কেন ম্যান্ডেটারি? কারণ প্রোগ্রাম 2 যখন নন ক্রিটিক্যাল সেকশন থেকে ক্রিটিক্যাল সেকশনে যাবে, এর ক্ষেত্রেও কিন্তু একটা এন্ট্রি এক্সিট সেকশন থাকবে। কেন? যদি এই পার্টটা এক্সিকিউট করে, তাহলে সেম টাইমে কিন্তু একে এক্সিকিউট করতে দেবে না কোনোভাবে। তাহলে এখানে যদি এন্ট্রি সেকশনে ঢোকার চেষ্টা করে, ও কিন্তু রিফিউজড করে দেবে। ও রিফিউজ করবে কারণ অলরেডি দেয়ার ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন হুইচ ইজ ইন ক্রিটিক্যাল সেকশন। তাহলে একে কিন্তু কোনোভাবে ঢুকতে দেবে না। তাহলে এই কারণে বেসিক্যালি এটা কি করা হয়, একটা এন্ট্রি এবং একটা এক্সিট ইয়ে দিয়ে এটা কিন্তু কন্ট্রোল করা হয়। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্রিটিক্যাল সেকশন। আমরা আগে বলেছিলাম যে এই যে আমরা বলেছিলাম যে কতগুলো কন্ডিশন ফর ইয়ে বলেছিলাম বা প্রপার্টি বলেছিলাম, এগুলো কি জিনিস? আমরা আগের দিন বলেছিলাম যে যে প্রপার্টি গুলো আমরা ডিফাইন করেছিলাম, যেগুলোকে আমরা বলছিলাম যে এরা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের কিছু প্রপার্টি, যেটা দিয়ে আমরা বলেছি যে কি বলে তোর এরা ক্রিটিক্যাল সেকশনে মানে আই মিন সিনক্রোনাইজেশনের হবে কি হবে না, বা আটকাবে বা সলিউশন করতে পারবে কি পারবে না, এই সমস্ত জানার জন্য আমাদের 4টে প্রপার্টি আমাদের লেগেছিল, এটা বলেছিলাম। কি কি প্রপার্টির কথা বলেছিলাম ক্রিটিক্যাল সেকশনে? একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। 1 নম্বর প্রপার্টি হচ্ছে স্যার আর একটা জিনিস বলবো। স্যার বলছিলাম, আপনি এখানে বললেন স্যার প্রোগ্রাম 1 এর ক্ষেত্রে প্রথমে নন ক্রিটিক্যাল সেকশন আসবে, তারপর ক্রিটিক্যাল সেকশন আসবে। একবার বলিনি আমি বলেছি ক্রিটিক্যাল সেকশনের আগে বা পরে নন ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে, এটা অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট হতে পারে। এরকম কোনো প্রোগ্রাম প্রথমটাই ক্রিটিক্যাল সেকশন, প্রথম পার্টটাই হয়তো একটা শেয়ার্ড মেমরি অ্যাক্সেস করছে, আমি একবারও বলিনি। কিন্তু আমি বলেছি এটা সম্ভাবনা যে একটা ক্রিটিক্যাল সেকশনের আগে কিংবা একটা ক্রিটিক্যাল সেকশনের পরে এখানে কিন্তু একটা নন ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে। স্যার প্রথমে যদি ক্রিটিক্যাল সেকশন আছে, তাহলে সেটা এক্সিট সেকশন মানে আগের প্রোগ্রামের এক্সিট সেকশন পেরিয়ে তারপর সেটা ক্রিটিক্যাল সেকশনে একবারও নয়। একটা যদি প্রোগ্রাম 1 এর আমার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে হয়, মেবি সেখানে কোনো নন ক্রিটিক্যাল সেকশন নেই,
প্রথমেই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে হবে, তাহলে তাকে এন্ট্রি লেভেল পাস করতেই হবে। তাহলে এন্ট্রি সেকশন পাস করে তবে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, কিচ্ছু না। এন্ট্রি সেকশন বেসিক্যালি জাজ করে এই মুহূর্তে প্রসেসরে অন্য কোনো প্রোগ্রামের কোনো ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট হচ্ছে কিনা। যদি এক্সিকিউট করে তাহলে ওকে ঢুকতে দেবে না। এই হচ্ছে এন্ট্রি সেকশনের কাজ। আর এক্সিট সেকশন সেটা নয়, এক্সিট সেকশন হচ্ছে বাকিদের ইনফর্ম করে দেয় যে এর ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট হয়ে গেছে, এবার যদি কেউ ওয়েটিং এ থাকে তাহলে সেই ক্রিটিক্যাল সেকশন ব্যবহার করতে পারে বা এক্সিকিউট করতে পারে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চারটি প্রপার্টি বলেছিলাম, একটাকে বলেছিলাম মিউচুয়াল এক্সক্লুশন প্রপার্টি, ঠিক আছে। আর একটা আমরা চারটে প্রপার্টি বলেছিলাম, মিউচুয়াল এক্সক্লুশন, বাউন্ডেড ওয়েট, নো অ্যাজাম্পশন আর প্রোগ্রেস। আমরা বেসিক্যালি এবার একটু অন্যভাবে গ্রুপিং করছি। প্রথম হচ্ছে মিউচুয়াল, আমি বলছি কোনটা কি, আমি আগের জন্য বলেছিলাম আবার বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে প্রোগ্রেস। এই দুটোকে আমরা বলি প্রাইম কন্ডিশন। ঠিক আছে। আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে বাউন্ডেড ওয়েট, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে নো অ্যাজাম্পশন। এইটাকে আমরা বলি দিস ইজ দ্য সেকেন্ডারি কন্ডিশন। আবার বলছি, প্রথমটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন আর প্রোগ্রেস। হোয়াট ইজ মিউচুয়াল এক্সক্লুশন? মিউচুয়াল এক্সক্লুশন প্রপার্টিতে যেটা আমরা বলি সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান ক্রিটিক্যাল সেকশন নেভার এক্সিকিউট সাইমালটেনিয়াসলি। যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসছি যে কোনো অবস্থাতে একটার বেশি প্রোগ্রামে ক্রিটিক্যাল সেকশন একসঙ্গে এক্সিকিউট করবে না। এটা আমার প্রাইম ফ্যাক্টর। কারণ এটা যদি না হয় তাহলে কোনোভাবে কিন্তু আমি সিনক্রোনাইজেশন করাতে পারবো না। ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা বলি প্রাইম। আর আরেকটা প্রাইম হচ্ছে প্রোগ্রেস। হোয়াট ইজ প্রোগ্রেস? আমি একটু আগে বলছিলাম, ধর আমার এইটা হচ্ছে একটা প্রসেসর, আমার এখানে দুটো প্রসেস এক্সিকিউট করতে পারে, P1 আর P2। এখানে কি হচ্ছে, P1 আসার চেষ্টা করছে, এট দ্য সেম টাইম P2 ও কিন্তু এর মধ্যে এন্ট্রি করার চেষ্টা করতেই পারে। কারণ আমরা এখানে ক্রিটিক্যাল সেকশনে আমরা একটু আগে বলে দিয়েছি, আমরা লাস্টে বলছি এটা যে কেন বলছি। এই নো অ্যাজাম্পশনে আমরা একটা প্রপার্টি বলি যে এদের রিলেটিভ স্পিড বা এদের প্রায়োরিটি লেভেল এটাকে আমি অ্যাজিউম করতে পারবো না, কোনোভাবে অ্যাজিউম করতে পারবো না। এটাকে মিন করে all are have the same priority। কেবলমাত্র ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের ক্ষেত্রে বলছি, কিন্তু আমি কিন্তু কখনো বলছি না যে সমস্ত প্রোগ্রাম এক্সিকিউশনের ক্ষেত্রে, সেটা একবারও বলছি না। আমি বলছি কেবলমাত্র ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের ক্ষেত্রে কোনো একটা প্রোগ্রামের ক্রিটিক্যাল সেকশন বেশি ইম্পর্টেন্ট অন্য একটা সেকশনের থেকে, এটা আমি বলতে পারি না বা এটা আমি অ্যাজিউম করতে পারি না। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে P1 আর P2 both have the same priority to execute its critical section। এরকম একটা অবস্থাতে সাপোজ P1 এন্ট্রি নিতে চাইছে, সেই মোমেন্টে P2 ওকে ব্লক করে দিল। এটা প্রোগ্রামিং করে করা হয় বা ভুল প্রোগ্রামিং এর জন্য হতে পারে। তাহলে যদি এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম, এই যে একটু আগে বললাম যে শেয়ার্ড ভেরিয়েবলের ভ্যালুটা আমরা এখানে দেখালাম এক্সাম্পলটা, এটাকে তো আমরা বলেছিলাম রেস কন্ডিশন। তাহলে এই রেস কন্ডিশনটা কিন্তু অ্যারাইজ করিয়ে দেবে, বা আলটিমেটলি আমি কিন্তু সিনক্রোনাইজ, একদম মোটা কথা, যদি আমি কোনোভাবে সিনক্রোনাইজ করতে না পারি তাহলে কিন্তু আমি প্রোগ্রাম এক্সিকিউট করাতে পারবো না, বা আমি এখান থেকে বেরোতে পারবো না। সিনক্রোনাইজেশন করাতে না পারলে আমার এই সমস্ত প্রবলেমগুলি কিন্তু থেকে যাবে। তাহলে P1 এবং P2 যদি দুটো প্রসেসকে আমি ভাবি এবং P1 এন্ট্রি করছে, P2 যদি তাকে ব্লক করে দেয়, কোনো কারণে P2 তাকে ব্লক করে দিল, তাহলে সেরকম যদি একটা অবস্থা তৈরি হয়, বা উল্টো দিকে P2 ঢুকতে গেল, P1 একে ব্লক করলো, এইরকম যদি একটা কন্ডিশন হয়, তাহলে কিন্তু কারোরই প্রোগ্রেস এগোবে না। তাহলে এই প্রোগ্রেসটা হচ্ছে কি হচ্ছে না, মানে একটা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করেছে, পরেরটা করবে কি কেউই করতে পারছে না, এইটা যে কন্ডিশন দিয়ে আমরা ডিফাইন করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোগ্রেস। ক্লিয়ার? তাহলে এই দুটো কিন্তু বেসিক্যালি প্রাইম কন্ডিশন। কারণ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম যদি আমাকে চেক করতে হয়, যে আমরা এন্ট্রি লেভেল বলছি বা এক্সিট লেভেল বলছি, এরা বেসিক্যালি এই প্রোগ্রেসটাকে চেক করে যে একটা প্রসেস আর একটা প্রসেস এইগুলো কোনোভাবে এক্সিকিউট করতে পারছে কি পারছে না। দ্যাট ইজ এন্ট্রি অর এক্সিট লেভেল চেক করে। তাহলে এইটাকে আমরা বলছি প্রোগ্রেস। সো দিস টু আর অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি কন্ডিশন। এই প্রাইমারি কন্ডিশনটাকে আগে স্যাটিসফাই করতেই হবে, না হলে এক্সিকিউশন আর প্রশ্নই ওঠে না।
নেক্সট হচ্ছে বাউন্ডেড ওয়েট। বাউন্ডেড ওয়েটটা কি বলেছিলাম? বাউন্ডেড ওয়েট মানে হচ্ছে একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করাচ্ছে, তাহলে আর একটা প্রসেসকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, এই কতক্ষণ এইটাকে আমরা বলছি বাউন্ডেড ওয়েট। কেন? এই কখনোই কিন্তু এটাকে একটা নির্দিষ্ট টাইম বা একটা ম্যাক্সিমাম লিমিট অব্দি একে অপেক্ষা করতে হবে, ইনফাইনাইট টাইম ধরে কিন্তু অপেক্ষা করতে হবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বাউন্ডেড ওয়েট। ঠিক আছে, তাহলে আবার বলে দিই, বাউন্ডেড ওয়েট বলতে আমরা যেটা মেইন করছি সেটা হচ্ছে একটা প্রসেসকে কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে। এটা কখনোই কোনো অবস্থাতেই ইনফাইনাইট টাইম ধরে অপেক্ষা করতে হবে না, তাকে আমরা বলছি বেসিক্যালি দ্য বাউন্ডেড ওয়েট। আর নো অ্যাজাম্পশন বলে দিলাম একটু আগে যে আমরা কোনোভাবে কোনো অ্যাজিউম করতে পারবো না যে একটা প্রসেস এতক্ষণ চলবে বা এতক্ষণ চলবে না, এগুলো কোনোটাই কিন্তু আমি অ্যাজিউম করতে পারবো না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বাউন্ডেড ওয়েট। ক্লিয়ার? তাহলে এই কটাকে আমরা বলছি বেসিক্যালি আওয়ার প্রপার্টি। নাও আমরা যদি আরেকটা জিনিস বলেছিলাম যে ক্রিটিক্যাল সেকশন বা রেস কন্ডিশনকে অ্যাভয়েড করতে গেলে বা রেস কন্ডিশন থেকে বেরোতে গেলে আমাদের দু ধরনের সলিউশন টেকনিক আছে। একটাকে আমরা বলেছিলাম হার্ডওয়্যার সলিউশন টেকনিক, আর একটাকে বলেছিলাম সফটওয়্যার সলিউশন টেকনিক। হার্ডওয়্যার সলিউশন টেকনিক খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ হার্ডওয়্যার সলিউশন টেকনিক অ্যাজ সাচ খুব ভীষণভাবে ইউজ করা যায় না, কারণ এটা মেশিনের নিজস্ব স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কি হয়, ওএস আর কম্পিউটার আর্কিটেকচার দুটো কিন্তু দুটো ডিফারেন্ট পার্ট। যারা ওয়েস তৈরি করে তারা কিন্তু আর্কিটেকচার তৈরি করে না। সুতরাং আমি কোনো অবস্থায় এই রেস স্পেসিফিক অ্যাপ্লিকেশন মেশিন ছাড়া রেস কন্ডিশন অ্যাভয়েড করা বা আমার কি বলে ক্রিটিক্যাল সেকশন সমস্যার সমাধান করার জন্য আমি হার্ডওয়্যার ইউজ করতে পারি না। ওই জন্য সফটওয়্যার সলিউশন টেকনিকটাই হচ্ছে মেন। এখানে আমরা বেসিক্যালি তিন ধরনের অ্যালগরিদম বলি। একটা হচ্ছে অ্যালগরিদম 1, এক ধরনের টাইপ, অ্যালগরিদম 2 আর এক ধরনের টাইপ, আর অ্যালগরিদম 3 হচ্ছে এই দুটো মিক্সিং করে একটা টাইপ। ঠিক আছে, এটা খুব আহামরি বোঝার কিছু দরকার নেই। আমি অ্যালগরিদমটা ডেফিনেটলি লিখছি। আগের দিন কি লিখেছিলাম? কেস 1 মানে একটা কেস 1 এ বলেছিলাম 2 প্রসেস সলিউশন, আর একটা বলছি মাল্টি প্রসেস সলিউশন। বলেছিলাম কি? হ্যাঁ বলেছি। আচ্ছা, আমি যাচ্ছি না তাহলে এখানে। তাহলে আমরা নেক্সট যে পার্টটায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ছোট্ট করে একটা কথা কিন্তু বলে দিই যে সিঙ্গেল প্রসেস সলিউশন আর মাল্টি প্রসেস সলিউশন এই দুটোর ব্যাপারটা কি হয়, যদি আমি মনে করি যে আমার একটাই মাত্র ইয়ে রয়েছে, প্রসেস রয়েছে, তাহলে আমরা সেটাকে বলবো এই একটা প্রসেস থাকলে কখনো কিন্তু ক্রিটিক্যাল সেকশন সমস্যা তৈরি করে না বা সিনক্রোনাইজেশনের কোনো সমস্যাই নেই, কারণ একটা প্রসেসকে কি সিনক্রোনাইজ করবো, আগে পরে তো কোনো প্রশ্ন নেই, একটাই প্রসেস আছে। কিন্তু আমি বললাম যে রিয়েল টাইমে এটা কখনোই সম্ভব না। সিঙ্গেল প্রসেস দিয়ে একটা টাস্ক হয়ে যাচ্ছে, এটা কোনোদিন সম্ভব না। তো এখানে হয় আমার দুটো প্রসেস থাকতে পারে অথবা মাল্টিপল প্রসেস থাকতে পারে। তার জন্য আমরা এই অ্যালগরিদমগুলো ব্যবহার করেছিলাম। ঠিক আছে, নেক্সট যেটা আমরা বলছি দ্যাট ইজ এ সিমাফোর। ঠিক আছে, নাও হোয়াট ইজ সিমাফোর? এই সিমাফোরের ডেফিনেশনটাকে বলে আমি তারপর সিমাফোর একটা স্লাইড থেকে কিছুটা পড়াবো। লুক এট দ্য সিমাফোর। সিমাফোর বেসিক্যালি একটা ভেরিয়েবল। ঠিক আছে, কি লাভ আমার, আমি ডিফাইন পরে করছি। অনেক কিন্তু সায়েন্টিস্ট সিমাফোরকে ডিফাইন করেছে। এটার মধ্যে ডিকাস্ট্রা একটা ডেফিনেশন দিয়েছিল সিমাফোরে, যে ডেফিনেশনটা ওয়ার্ল্ড ওয়াইজ অ্যাকসেপ্টেড পরবর্তীকালে। তো সিমাফোর বেসিক্যালি কিন্তু একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু নন নেগেটিভ একটা ভ্যালু, এবং এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে একটা প্রসেসের সিনক্রোনাইজেশন বল বা ক্রিটিক্যাল সেকশন কি হবে না হবে এই ব্যাপারটাকে ডিফাইন করা হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিমাফোর। এক কথায় বললে আমরা বলবো সিমাফোর একটা ভেরিয়েবল। ঠিক আছে, যে নন নেগেটিভ টাইপ কোনো ভ্যালু স্টোর করতে পারে। তাহলে আমরা যদি ডিফাইন করে এভাবে লিখি, আর সিমাফোর Semaphore is a variable which accept non-negative integer value কি হবে? non-negative মানে basically the positive, and
except for initialization may be accepted maybe accepted access and manipulated only through two স্ট্যান্ডার্ড অ্যাটমিক, এই স্ট্যান্ডার্ড প্যান্ডার্ড আমরা বলি অনেক সময়, এটা কথা হয়ে গেছে। স্ট্যান্ডার্ড অ্যাটমিক অপারেশন মানে বেসিক্যালি ফাংশন, হ্যাঁ, অপারেশন ওয়েট আর একটা হচ্ছে অ্যান্ড সিগন্যাল। এই হচ্ছে কি বলে সিমাফোর। এই যে আমরা বললাম কি আমরা বেসিক্যালি দুটো ফাংশন এই ভেরিয়েবলটার উপর কাজ করাই। Semaphore is a variable which accept non-negative integer value, ঠিক আছে, and expect for initialization may be accessed and manipulated only through two standard atomic operation. এই অ্যাটমিক অপারেশন দুটো কি কি আমি বললাম, একটা হচ্ছে আমার ওয়েট আর একটা হচ্ছে, এটা দুটো ফাংশন, একটা ওয়েট আর একটা হচ্ছে সিগন্যাল। ওকে, নাও দ্য সিগন্যাল ফাংশন আমি এখানে অ্যাজ এ প্যারামিটার পাস করছি এস। এসটা কি? এস হচ্ছে ওই সিমাফোর ভেরিয়েবলটা। এটা কি করবে? এটা বেসিক্যালি করবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস 1, শুধুমাত্র ইনক্রিমেন্ট করবে। And what about the second function, that is weight? Weight ভেরিয়েবলটা পাস করছি। এরা কি করে? এরা বেসিক্যালি প্রথমে চেক করে যে এস এর ভ্যালুটা কি নন জিরো না জিরো। ক্লিয়ার? যদি এটা জিরো হয়, এই লেস দেন জিরো মানে নেগেটিভ না পজিটিভ, যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা স্কিপ করবে। তাহলে আমরা এরকম লিখি while s less than equal to 0, 0 কিংবা 0 থেকে ছোট, তাহলে এটাকে কি করব? এটা কিছু না, এটা বেসিক্যালি আমরা বলি কিপ টেস্টিং, কিছু না, এটা আইডিয়াল স্টেটে পাঠিয়ে দেয়। আর যদি কন্ডিশনটা না হয় দেন এটাকে কি করি আমরা? এটা হচ্ছে s ইকুয়াল টু s মাইনাস 1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো ফাংশন। খাতাটাকে একটু উপরে করে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো ফাংশন, ঠিক আছে? তাহলে কি বললাম, সিমাফোরের ক্ষেত্রে যেটা হয়, এখন প্রশ্ন হচ্ছে আমি সিমাফোরটা কেন করলাম? দেখ, আমরা এতক্ষণ ধরে যেটা বলে আসছি সেটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল সেকশন যখন বলছি, ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা কি? ক্রিটিক্যাল সেকশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে জায়গাটা শেয়ার করছি সেই জায়গাটা আমি একসঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, একসঙ্গে দুটো ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে না। এখন একটা প্রোগ্রামে ক্রিটিক্যাল সেকশন আমি বোঝাবো কি করে? আমাকে বোঝাতে গেলে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলটার ভ্যালু কি থাকবে তার উপরে আমি প্রসেসর আমার এক্সিকিউশন বা কম্পাইলার আমার এক্সিকিউশনের সময় বুঝে যাবে যে এইটা হচ্ছে এই প্রোগ্রামের ক্রিটিক্যাল সেকশন। এবং যদি এই ভ্যালুটা থাকে, তখন আমি বললাম এস বলে একটা গ্লোবাল ভেরিয়েবল নেওয়া আছে, দুজনেই শেয়ার করছেন। ক্রিটিক্যাল সেকশন যখন কোনো একটা প্রোগ্রামে শুরু হলো, সে তার যে এরকম একটা ভেরিয়েবলটা সিমাফোরটা, সেটাকেও ও হয়তো পজিটিভ করে দিল, ঠিক আছে, নন নেগেটিভ ভ্যালু কিছু একটা করে দিল, তাহলে ও বুঝবে যে এটার একটা ক্রিটিক্যাল সেকশন চলছে। আমি এটা কথা বলছি, ঠিক আছে, কারণ এটা এত ব্যাপারটা ইজি নয়, কারণ আমরা দু ধরনের সিমাফোর দেখি আর কি। তো যাই হোক, আমরা শুধু এটুকু আমি বলে দিচ্ছি যে আমরা এখানে কি করি। আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার কন্ডিশনকে ডিফাইন করে দিতে পারি
বা আমি একটা বলে দিতে পারি যে এই সময়টা যাচ্ছে মানে এর একটা ক্রিটিক্যাল সেকশন চলছে, সুতরাং এই সময় অন্য কোনো প্রোগ্রামের ক্রিটিক্যাল সেকশন চলবে না, দ্যাটস ইট, এইটুকু আমরা বলে দিতে পারি এক্ষেত্রে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রিটিক্যাল সেকশন। নাও আমি একটা শেয়ার করছি এই ক্রিটিক্যাল সেকশনের সেমাফোর। সেই লেখাগুলো একটু হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ, পাঠিয়ে দেবো। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমরা যেটা বলেছিলাম সেটাই একটু ভাষাতে আমরা বলছি, মানে পিপিটি ভাষাতে। Semaphore is an object that consists of a counter, a waiting list of process and two methods. কি সিগন্যাল আর মেথড, মানে আমরা জানি যে এটা হচ্ছে বেসিক্যালি দা ফাংশন। তাহলে এখানে কি হচ্ছে, মেথড সিগন্যাল, এখানে মেথড ওয়েট, দুটো পার্ট। আর এখানে হচ্ছে কাউন্টার একটা আছে আর ওয়েটিং লিস্ট একটা আছে। ওয়েটিং লিস্ট মানে বেসিক্যালি কোন প্রসেস আগে যাবে, কোন প্রসেস পরে যাবে, কে ওয়েটিং এ থাকবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিফাইন করা থাকবে। এই হচ্ছে বেসিক্যালি সেমাফোর। আবার বলে দিই, সেমাফোরকে কিন্তু আমরা বেসিক্যালি একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করি, ঠিক আছে, এবং এই ভেরিয়েবলটার ভ্যালুর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখানে আমরা যেটা বলেছি বার্ড ওয়েট, এটা ACMS, এক কথায় বলি বাবা এসব কাজা না করে, S is a variable which is known as a semaphore, as simple as that. তাহলে S dot count মাইনাস মাইনাস, এটার মানেও তাই, মানে S dot count মানে এখানে S একটা অবজেক্ট হিসেবে ট্রিট করেছে বলে আমরা এরকম ভাবে বলছি। আমরা যদি C এর কনসেপ্টে লিখি তাহলে S কে মাইনাস মাইনাস করতে পারি, সিম্পল আর কিছু না। আর if S dot count less than 0, আমি যেরকম এখানে লিখেছি যে S less than 0, আচ্ছা এটা যদি লেস দ্যান 0 হয়, অ্যাড দা, আচ্ছা এইখানে আমি কিন্তু একটা কারেকশন চাইছি, সেটা হচ্ছে কাউন্ট লেস দ্যান 0 নয়, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। অ্যাড দা কলার টু ওয়েটিং লিস্ট ব্লক, ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি ওয়েট। অ্যাড দ্য কলার টু দ্য ওয়েটিং লিস্ট অ্যান্ড ব্লক। ব্লক মানে বেসিক্যালি আমি প্রসেসটাকে বন্ধ করে রাখছি, আমি চাওতা দিচ্ছিলাম। After decreasing the counter by 1, if the counter value becomes negative, then add the caller to the waiting list and then block itself. বোঝা গেল? একদম সিম্পল ওয়েতে বলা আছে। আবার বলে দিই, আমি এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে after decreasing the counter, আমরা যে ভ্যালুটাকে নিয়েছিলাম এসে, সেটাকে ডিক্রিজ করার পর, মাইনাস মাইনাস করার পর যদি সেটা নেগেটিভে চলে যায়, তাহলে কি হবে, add the caller to the waiting list and then block itself. এক কথায় বলতে গেলে আমরা তাহলে কি করলাম, এটাকে কিন্তু ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলাম। নেক্সট হচ্ছে সিগন্যাল, ভয়েড সিগন্যাল semaphore s dot count plus plus, if s dot count less than equal to 0, oh না সরি, এখানে less than equal to 0 মানে আগেটা ঠিকই আছে, তাহলে এটা less than হবে। তাহলে এখানে যেটা করছি, s dot count less than equal to 0 যদি হয়, remove a process p from the waiting list, ঠিক আছে, remove the process waiting list, ঠিক আছে। আমি এটা ওয়েটিং লিস্ট থেকে রিমুভ করা মানে আমরা কি মিন করছি, দ্যাট মিনস দুটো হতে পারে, এক, the program is already executed or terminated, or the process is not yet required to take in the waiting list, that means it will send to execution, দিয়ে resume p. And after increasing the counter by 1, if the new counter value is not positive, then remove the process P from the waiting list. Or resume execution of the process P and return. Clear? Resume the execution of process P. এখানে resume বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করতে চাইছি সেটা হচ্ছে execution remaining part. কারণ এরকম হতে পারে যদি প্রোগ্রামটা
প্রথমেই এটা যায়, তাহলে এরকম হতেই পারে যে যেটা এক্সিকিউট করছে ইট উইল বি স্টার্ট ফ্রম বিগিনিং। আর যদি পার্টলি এক্সিকিউটেড হয়ে গিয়ে থাকে তাহলে রিমেইনিং পার্ট যেটা থাকবে সেটাকে এক্সিকিউট করছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রেশিও। আচ্ছা, ইম্পর্টেন্ট নোট 1/4। আচ্ছা ঠিক আছে, ওই জিনিসটাকে আমি এরকম ভাবে দেখিয়েছি দুটোতে। একটা হচ্ছে এরকম ভাবে দেখিয়েছি, একটা কি করেছি আমরা, ইফ কাউন্ট মাইনাস মাইনাস ইফ এস ডট কাউন্ট লেস দ্যান ইকুয়াল টু 0 তাহলে অ্যাড টু লিস্ট ব্লক। আর এখানে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস করলাম, ইফ এস ডট কাউন্ট লেস দ্যান ইকুয়াল টু 0 রিমুভ পি এন্ড রিজিউম পি। ইফ এস ডট কাউন্ট লেস দ্যান 0 অ্যাবসলিউট ভ্যালু অফ এস ডট কাউন্ট, এটা মাইনাস যদি থাকে সেটাকে শুধু ওই ভ্যালুটাকে নেবো, ইজ দ্য নাম্বার অফ ওয়েটিং প্রসেস। ঠিক আছে, এই ভ্যালুটাকে ধর আমার আগে অলরেডি 4টে প্রসেস ছিল, তারপরে যদি আরেকটা প্রসেসকে আমি ওয়েটিং এ পাঠাই, ডেফিনেটলি দ্য ভ্যালু অফ কাউন্ট উইল বি -5। 4টে প্রসেস আগে ছিল, এই প্রসেসটা যদি নেওয়া হয় তাহলে ইট উইল বি -5। অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নিই নাম্বার অফ প্রসেসের জন্য, কটা প্রসেস ওয়েটিং এ আছে দ্যাট উইল বি ডিফাইন্ড বাই দ্য অ্যাবসলিউট ভ্যালু, মড ভ্যালু অফ এস ডট কাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কতগুলো প্রসেস এই মুহূর্তে ওয়েটিং এ আছে। This is because process are added to, এটা হচ্ছে remove from, এটা দরকার নেই, the waiting list only if the counter value is less than 0. ওকে, নেক্সট হচ্ছে এখানে আমরা কি করছি, s dot count minus minus if s dot count less than 0, আর এটা কি করেছিলাম, s dot count less than equal to 0 এটা করেছি। আর এখানে করেছি যে এটা যদি s dot count যদি less than equal to 0 হয়, তো both are exactly same, কোনো ডিফারেন্স নেই। তো এখানে যেটা আমরা বলছি, the waiting list can be implemented with a queue if FIFO order is desired. However, the correctness of a program should not depend on particular implementation of the waiting list. আবার বলছি, the correctness of the program should not depend on the particular implementation of the waiting list. Your program should not make any assumption about the ordering of the waiting list. এইবার আমি বলে দিই কি বললাম, কেন এই কথাটা বলছি আমরা বারবার করে। তার কারণ হচ্ছে এখানে বললাম একটা প্রসেস ঠিক না ভুল সেটা কিন্তু কি সিকোয়েন্স এক্সিকিউশনে ওয়েটিং লিস্টে রয়েছে তার উপর কোনোভাবে ডিপেন্ড করে না। এটা কখন সম্ভব? এটা সম্ভব, সেকেন্ড পয়েন্টটা দেখ, যদি আমি তার সিকোয়েন্স, তার প্রায়োরিটি বা তার রিলেটিভ এক্সিকিউশন টাইম এগুলো আমি কিছু অ্যাজিউম না করি, তাহলেই কেবলমাত্র এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব নয়। তার মানে এখানে কোনো একটা প্রসেস সিমাফোরে যদি থাকে তাহলে সেই প্রসেসটা ইম্পর্টেন্ট না প্রায়োরিটি বেশি না প্রায়োরিটি কম, এইসব কোনো রকম অ্যাজাম্পশনের ধার ধারে না। এরা কিন্তু মোস্টলি দে আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, মোস্টলি। হ্যাঁ, এটা হতে পারে যে আমার ধর কোনো একটা এক্সিকিউশন একটা পার্টিকুলার সিকোয়েন্সে করার দরকার লাগতেই পারে, করতেই পারে, কিন্তু আমরা জাভাতে আরেকটা জিনিস পরেই করবো, সেটা হচ্ছে থ্রেড। আমরা যখন প্রসেস বলি, প্রসেস কিন্তু একটা পার্টিকুলার সিকোয়েন্স এক্সিকিউট করা, তো সেই এক্সিকিউশনটাকে আমরা হয়তো পার্টলি কন্ট্রোল করতে পারি, যে আমি লিখেছি যে সিকোয়েন্সে আমার এক্সিকিউশন মাইট বি সেই সিকোয়েন্সেই হবে। কিন্তু থ্রেডের ক্ষেত্রে এটা একেবারেই অ্যাপ্লিকেবল নয়। থ্রেডের সিকোয়েন্স কিন্তু র্যান্ডামলি সিলেক্টেড হয়। ঠিক আছে, এটা তখনই সম্ভব যদি কোনো প্রায়োরিটি লেভেল সেট করা দেওয়া না থাকে। যদিও থ্রেডেও কিন্তু আমরা প্রায়োরিটি লেভেল সেট করতে পারি, আমি এসব কনসেপ্টে যাচ্ছি না, আমি জাস্ট এটুকু বলে রাখছি যে আমার একটা প্রসেস যখন মাল্টিপল প্রসেস চলছে একটা মাল্টিটাস্কিং সিস্টেমে, ইউনিপ্রসেসর ডেফিনেটলি, তাহলে এইরকম একটা সিস্টেমে যখন চলছে তখন কোন সিকোয়েন্সে আমার দিয়ে তৈরি হয়েছে, কি বলে এটাকে, ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে, তার উপরে কিন্তু প্রসেসের কারেক্টনেস কোনোভাবে ডিপেন্ড করবে না। কোনোভাবে ডিপেন্ড করবে না মানে অ্যাকচুয়ালি কি হয়, ওইটার উপর কিছুই নির্ভর করে না। তো দ্যাট ইজ ওয়াই আমরা এরকম ভাবে বলছি এটাকে। এখানে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে the caller may be blocked if the call to wait, or the caller never blocked in the call to signal. So if s.count is greater than 0, signal returns and the caller continue. Otherwise the waiting, this is very important. But if s.count যদি greater than 0 হয়, যদি 0 থেকে বেশি হয়, তাহলে সিগন্যালটা চলবে। আর সিগন্যাল কি করছে, আমরা বারবার করে বলছি সিগন্যালটা কিন্তু ইনক্রিমেন্ট করছে। তাহলে সিগন্যাল হবে তাহলে রিটার্ন এন্ড দ্য কলার কন্টিনিউ। ঠিক আছে,
কলার কন্টিনিউ, আদারওয়াইজ a waiting process is placed and caller continue। মানে কোনটা এক্সিকিউট করবে, আমার ওয়েটিং কে একটা প্রসেস এক্সিকিউট করবে নাকি একটা প্রসেসকে টার্মিনেট করবো, এইটা কিন্তু বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করে। ইন দিস কেস টু প্রসেস কন্টিনিউ, এখানে যেটা দেখাচ্ছে কোনো অবস্থায় এরকম যেন ধারণা না হয় দুটো প্রসেস কন্টিনিউ করছে মানে একসঙ্গে দুটো চলছে, না এরকম হয় না। কিন্তু দুটো প্রসেস কন্টিনিউ করা মানে টাইম শেয়ার করা আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে কি বলছি, ওয়েট a signal must be executed automatically, that is as one uninterruptible unit, ঠিক আছে? তাহলে আদারওয়াইজ রেস্ট কন্ডিশন মে অকার, ঠিক আছে? কি না হলে যদি এটা অটোমেটিক্যালি না হয় তাহলে কিন্তু রেস্ট কন্ডিশন অকার করবে। আচ্ছা, আর না এসব ব্যাপার থ্রি typical use of semaphore কি? There are three typical use of the semaphore: act, mutual exclusion, mutex, that is mutual exclusion block, আর একটা হচ্ছে countdown block। Keep the mind that semaphore have a counter, আর notification হচ্ছে indicate an event has occurred। কিছু নয়, বলে দিই কি হয়। প্রথম হচ্ছে আমরা একটা মিউচুয়াল এক্সক্লুশন এটা ঠিক করে দেয়। কেন? আমরা বারবার করে বলে আসছি, কারণ সীমাফোরটা আলটিমেটলি আমার ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তাহলে ক্রিটিক্যাল সেকশন আইডেন্টিফাই করা বা একটা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করলে পরবর্তী ক্রিটিক্যাল সেকশন প্রোগ্রামেকে ব্লক করে দেয়া, এইগুলোর জন্য কিন্তু বেসিক্যালি আমার একটা মিউচুয়াল এক্সক্লুশন টাইপ দরকার। ওই জন্য এই ব্যাপারটাকে আমরা বলে রাখলাম, মিউচুয়াল এক্সক্লুশনের ব্যাপারটা। আর কাউন্টডাউন ব্লকটা কি? কাউন্টডাউন ব্লক হচ্ছে এই যে আমরা একটা প্রসেস যখন শেষ হয়ে গেল তখন একটা ডিক্রিমেন্ট হলো, যে এটা ভ্যালু 1 ডিক্রিমেন্টেড হলো, এটা কাউন্টডাউন। পাঁচটা প্রসেস ওয়েটিং এ ছিল, একটা যখন টার্মিনেট হয়ে গেল চারটে, আবার একটা টার্মিনেট হলো তিনটে, আরেকটা টার্মিনেট হলো দুটো, এইটাকে আমরা বলছি কাউন্টডাউন হচ্ছে। তাহলে এইটা ও দেখে। আর নোটিফিকেশন হচ্ছে যে কোনো একটা ইভেন্ট অকার করছে, ঠিক আছে? এই নোটিফিকেশন মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমাকে নোটিফাই করবে, না আমাকে নোটিফাই করার দরকারও নেই, কারণ এটা আমাদের হাতেই নয়। কারণ ওএস এর এই সমস্ত পার্টগুলো বেসিক্যালি কিন্তু পুরোটাই প্রসেসর এবং ওএস নিজে দেখে, এখানে ইউজারকে কোনোভাবে পাকামো করতে দেয় না। সুতরাং নোটিফিকেশন যা হবে সমস্ত কিন্তু ওএস কে নোটিফাই করবে, আমাদের নয়। যে এই মুহূর্তে একটা প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে, সুতরাং আমি আমার এই টেকনিক অনুযায়ী আমি ধরতে পারছি যে একটা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউটেড হচ্ছে, সুতরাং ফার্দার কোন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা করবে কাকে? ওএস কে করবে। মিউচুয়াল এক্সক্লুশন লক মানেই হচ্ছে, আমরা জানি একটু আমি বলেছিলাম যে যখন কোনো একটা প্রসেস চলে, ঠিক আছে, তখন যদি আমরা এটাকে লক না করি, যেমন ধর আমি বললাম যে একটা রুমে দুজন থাকে এবং যখন দুজনে কিন্তু একসঙ্গে একটা রুমে থাকবে না একসাথে, তাহলে যখন ধর এ লোকটা যখন ঢুকলো তখন ও ভেতর থেকে যদি লক না করে তাহলে একটা সম্ভাবনা থেকে যায় যে বি লোকটা কিন্তু রুমে ঢুকে পড়বে। তাহলে ও কি করলো, ভেতরে ঢুকলো, লক করে দিল, দিয়ে এবার ওই জায়গায় সকালবেলা যখন আনলক করে বেরিয়ে গেল তখন আবার কিন্তু বি ঢুকতে পারলো, এবং বি ঢুকে কিন্তু আবার লক করলো যাতে এ কোনোভাবে এটা ঢুকতে না পারে। তো এখানে সেই রকম ভাবে আমরা বলছি এটাকে হচ্ছে মিউচুয়াল লক বলি বা এক্সক্লুশন লক বলি। এখানে দেখ semaphore x is equal to 1, int count is equal to 0, process 1 আর process 2, এখানে ওয়েট সুইচ, এগুলো আমার মনে হয় না এরকম ভাবে বোঝার দরকার আছে। শুধু এইটুকু মনে রাখ যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রসেস যখন semaphore এক্সিকিউট করছে বা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে, semaphore এক্সিকিউট করে না, ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে। semaphore বেসিক্যালি সেটা একটা তোর সিগন্যালের মতন, ও শুধু বলে দেয় যে এখন এটা এক্সিকিউট করছে, সুতরাং তুমি সাবধান থাকো বা তুমি এসো না, তোমার এক্সিকিউট করা যাবে না বা তোমার এক্সিকিউট করবে, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা বলি আর কি অ্যাকচুয়ালি। তাহলে সেই জিনিসটা আমরা এখানে বলছি, ওটা হচ্ছে বেসিক্যালি লকিং। এখানে যেটা বলছে what if the initial value of s is 0, s is a binary semaphore। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা যেটা ওরা দুম করে শুরু করে দিয়েছে, এখানে একটা কথা বলি, আমরা বেসিক্যালি semaphore দুটো টাইপ আমরা ডিফাইন করি, ঠিক আছে? সিমাফোরের যে দুটো টাইপের কথা আমরা বলছি সেটা হচ্ছে একটা বাইনারি সিমাফোর, একটা হচ্ছে কাউন্টিং সিমাফোর। বাইনারি সিমাফোর মানে হচ্ছে যে এই সিমাফোরে এস এর ভ্যালুটা 0 কিংবা 1 এই দুটো ভ্যালুর মধ্যেই কিন্তু লাই করবে, কোনো অবস্থায় এছাড়া কিছু হবে না।
তাহলে এখানে সেটাই আমরা বলেছি, বাইনারি সিমাফোর বলেছি সিমিলার টু আ ব্লক। দরকার নেই এটা, আমরা পরে দেখছি বাইনারি সিমাফোর নিশ্চয়ই বলবে। কাউন্টডাউন এসব দরকার নেই। নোটিফিকেশন, এই যে বললাম নোটিফিকেশন, যে এটার একটা পার্ট এটার একটা পার্ট, একে যদি নোটিফাই না করে তাহলে কিন্তু পরবর্তী সেকশনটা স্টার্ট করে ফেলবে। এই জন্য বেসিক্যালি একটা ইয়ে করা হয় যে আমার কমপ্লিট কি আমার কমপ্লিট নয়, দুটোই নোটিফাই করে। এই যে এখানে নোটিফাই করছে কি, এখানে নোটিফাই করছে আই এম ডান, প্লিজ গো অ্যাহেড। তাহলে এই প্রসেসটা P2 যখন শেষ করে ফেললো, ও তখন একে নোটিফাই করলো যে আমার প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তুমি এবার ইয়ে করো, কি বলে, এক্সিকিউশন এগিয়ে নেও। ঠিক আছে, কারণ যেহেতু এই যে আমরা বলছিলাম যে এন্ট্রি সেকশন এক্সিট সেকশন, বেসিক্যালি এক্সিট সেকশন এটা নোটিফাই করে যে আমার কমপ্লিট তুমি এক্সিকিউট করো, আর এন্ট্রি সেকশন নোটিফাই করে যে আমি স্টার্ট করছি, তোমরা কেউ এখন এসো না। তো দ্যাট ইজ ভাইস ভার্সা অ্যাকচুয়ালি। লং এক্সাম্পল ডাইনিং ফিলোসফার, এইটা একটা প্রবলেম। ডাইনিং ফিলোসফার আমি আজকে বলতে চাইছিলাম না, শুধু একটুখানি আমি এটা বলে রাখছি, বলে আমি আবার ব্যাক করবো। ডাইনিং ফিলোসফি বেসিক্যালি একটা ফিলোসফি যেখানে ধর এখানে কতগুলো লোক বসে আছে, সবাই নাকি চূড়ান্ত লেভেলের ভাবুক, এবং এরা ভীষণ রকমের তোর বিরাট বিরাট ফিলোসফার এরকম বসে আছে, ভাবছে, আর প্রত্যেকের টেবিলে খাবার সাজানো আছে। কিন্তু এটা অদ্ভুত ভাবে ধর এটা আমরা একটা ফর্ক একটা স্পুন দেয়া আছে প্রত্যেকটা। ধর আমি বললাম লেফটে আমার স্পুন দেয়া, রাইটে আমার ফর্ক, বা রাইটে আমার ইয়ে দেয়া আছে, লেফটে ফর্ক, রাইটে আমার স্পুন দেয়া আছে। তাহলে লেফটে একটা ফর্ক, ধর এই লোকটার হলুদের, এর এদিকে একটা ফর্ক, এদিকে একটা স্পুন, আবার এর কি হচ্ছে এইটা স্পুন এটা ফর্ক। তাহলে খেয়াল করে দেয় একটা কমন ফর্ক থেকে যাচ্ছে বা কমন স্পুন থেকে যাচ্ছে। মানে আমি যদি এখানে 5 জন থাকে তাহলে আমি কিন্তু 5টা স্পুন 5টা ফর্ক দিইনি, এখানে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টাই কিন্তু আমার ফর্ক আর স্পুন দেয়া আছে, তাহলে প্রত্যেকের জন্য একটা একটা করেই অ্যালোকেটেড। তাহলে যদি দুজন একসঙ্গে চায় খাবার, ধর এও তুলছে 2টো চামচ নিচ্ছে আর ফর্কটা নিচ্ছে, তখন যদি এও চুলতে যাচ্ছে কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে অল্টারনেটিভলি একজন করে পাবে, এ পেলো তারপরে এ পেলো। তাহলে যেহেতু বলছে যে এটা ফিলোসফার অনেকেই চিন্তা করে, খেলো একটুখানি, খেয়ে আবার ফর্ক আর এটা রেখে দিলে পাশের জন্য আবার ইউজ করে, এইরকম ব্যাপারটা বলছে। তাহলে এইটাকে আমরা বলছি ডাইনিং টেবিল ফিলোসফি। ক্লিয়ার? ডাইনিং টেবিল ফিলোসফি আমরা পরে কিন্তু ডিটেল যাবো, আমি শুধু একটা কথা বলে রাখি, ডাইনিং টেবিল ফিলোসফি বা ডাইনিং টেবিল ফিলোসফার এই যে প্রবলেমটা বলি, এটা কি হয়, এফিশিয়েন্ট ইউজ। কারণ আমরা সবসময় বলি একটা কথা, আমাদের যতগুলো রিসোর্স, আমরা যদি যতগুলো প্রসেস ততগুলো এগেন্সি যদি রিসোর্স নেই, তাহলে কিন্তু খুব হেভি প্রোগ্রাম হয়ে যায়, যেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাহলে আমরা মিনিমাম নাম্বার অফ রিসোর্সে কিভাবে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবো, সেই জিনিসটা করার জন্য আমরা বেসিক্যালি ডাইনিং টেবিল ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করি। এই হচ্ছে বেসিক্যালি আমার ডাইনিং। আমি এটা পরে আসবো, এটা আমি পরে বলছি, আমি যেটা দেখতে গেলাম সেটা আছে কিনা দেখিনি। ডাইনিং ফিলোসফি না, এখানে গিয়েটা দেওয়া নেই। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের আর একটা যে ইয়ের কথা আমরা বলছি, সেটা হচ্ছে যখন আমরা আচ্ছা, যখন আমরা বলছিলাম এই যে সিমাফোরের ডিফারেন্ট টাইপ গুলো আমরা ডিফাইন করছিলাম, সিমাফোরের আমরা বেসিক্যালি দুটো টাইপ আমরা বলেছিলাম। কি কি বললাম? একটাকে বললাম আমরা বাইনারি সিমাফোর, আর একটাকে আমরা বলছি কাউন্টিং সিমাফোর। ঠিক আছে, নো, হোয়াট ইজ বাইনারি সিমাফোর? বেসিক্যালি আমরা একটু আগে যেটা বলছিলাম যে বাইনারি সিমাফোরস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 কিংবা 1 এর মধ্যে লাই করতে পারে। টাইপ অফ সিমাফোর নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা বলছি বাইনারি সিমাফোর।
বাইনারি সিমাফোর। বাইনারি সিমাফোর আমরা আগেই বলছি যে বাইনারি এটা এসছেই কিন্তু 0 আর 1 থেকে। তাহলে এখানে যদি আমরা এটাকে ডিফাইন করিয়ে দিই, তারপর আমি বলছি বাইনারি semaphore is an integer value variable which can be accessed by cooperating process to the use of primitives, that is weight and signal. ঠিক আছে, সো এস এর যে দুটো ভ্যালু হতে পারে, আমরা কি বললাম যে বাইনারি সিমাফোর ইজ অ্যান ইন্টিজার ভেরিয়েবল which can be accessed by a cooperating the process through the use of two primitives, that is weight and signal. আর এখানে আরেকটা জিনিসও বলেছে, সরি, the value of s কি হতে পারে, এটা 0 হতে পারে or s is equal to 1, এই দুটো ভ্যালু কিন্তু কেবলমাত্র হতে পারে। আর এটা কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। মনে করতে পারছি না। আচ্ছা, এখানে কি করা হয় সেটা হচ্ছে যে আমরা যখন এই সিমাফোর ইয়ের ক্ষেত্রে আমরা করি, বাইনারি সিমাফোরের ক্ষেত্রে আর পাঁচটা সিমাফোরের মতনই কি হয়, এটাকে আমরা একটা ফাংশন হিসেবে কল করি, ওই দুটো ফাংশন বললাম সেই দুটো ফাংশনে। এখানে যেটা করি আমরা সেটা হচ্ছে, সাপোজ আমরা এখানে লিখছি void weight int s while is equal to 0, আর এটা যদি হয় তাহলে ওই যেটা বলছিলাম আর কি, যে keep looping as long as s equal to 0, ঠিক আছে, keep looping as long as s is equal to 0, আর না হলে আমরা এখানে কি করব, স্টার s মাইনাস মাইনাস অ্যাজ ইউজুয়াল আগে যেটা করেছি গুগল সেটারই মতন, সেটা হচ্ছে আমার ওয়েট ফাংশনটা, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমার ওয়েট ফাংশন। আর একইভাবে যদি আমরা ইয়েটা করি আর কি, কি বলে, সিগন্যালটা করি, এখানে যেটা করবো সেটা হচ্ছে যে ভয়েড সিগন্যাল এখানে ইন্ট এস, এখানে এরকম ভাবিস না, আগেরটা আমরা শুধু এস লিখেছি, এখানে একটা কোথায় লিখছিলাম, এই যে এখানে এস লিখছিলাম আর এখানে স্টার এক্স, এগুলো কিছু ব্যাপার না, আমি অ্যাকচুয়ালি
ওখানেও আমরা স্টার এক্স দিয়ে করতে পারি, এটা কিছুটা শুধুমাত্র পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে এখানে আমরা এস এর ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে আমরা লাই করাবো, আর ওখানে কিন্তু সেরকম বলিনি আমরা কিছু, আমরা ইন জেনারেল বলেছিলাম। আর যেটাকে আমরা বলছিলাম যে পরের পার্টটা কাউন্টিং সিমাফোরের ক্ষেত্রে সিম্পল এই ভ্যালুটা অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে, 1 2 3 4 এরকম, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি বাইনারি সিমাফোর। ক্লিয়ার? আমি পরের দিন আবার বাইনারি সিমাফোরটা করিয়ে তারপর আমরা কাউন্টিং সিমাফোরে যাব, আমি আজকে আর বাড়াতে চাইছি না। আচ্ছা, এবার আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে প্রত্যেক দিন গোটা 4-5 এমসিকিউ ডিফারেন্ট চ্যাপ্টার, মানে ধর ওএসএ হলো প্রথম দিক থেকে 5টা-6টা এমসিকিউ ডিসকাস করলাম, দিয়ে একটা বড় কোশ্চেন ডিসকাস করলাম, করে নিয়ে তারপর আবার থিওরি স্টার্ট করবো, এরকম ভাবে এগোবো। কারণ রেগুলার বেসিসে একটুখানি কোশ্চেন আনসার ব্যাপারটাকে একটু মাথায় না রাখলে সেমিস্টারের কথাটাও ভাবতে হবে, সেই জন্য কিন্তু। আর যদিও আমাদের এনাফ টাইম আছে, যার জন্য আমি খুব ফার্স্ট আর এগোতে চাইছি না, কারণ আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি, আমি একটুখানি স্লো ডাউন করতে চাইছিলাম, ঠিক আছে? আর প্রত্যেকদিনই আমরা চাইছি একটু একটু করে কিন্তু প্রিভিয়াস জায়গাটা কিছু কোশ্চেন আনসার একটু ডিসকাস করে তারপর আবার থিওরি পার্টটাকে কভার করার কথাটা ভাবছি, ঠিক আছে? স্যার হ্যাঁ, বলছিলাম কি স্যার, ম্যাকআউট থেকে তো স্যার নোটিশ দিয়েছে যে 12 থেকে 17 তারিখের ভেতরে অ্যাডমিট কার্ড দিয়ে এক্সাম নিয়ে নিতে, মানে অ্যাসাইনমেন্ট টাইপ মার্কস, মানে অ্যাসাইনমেন্ট 25 মার্কসের অ্যাসাইনমেন্ট নিতে বলেছে, অথবা স্যার ভাইবা নিয়ে নিতে বলেছে, ভাইবা নিয়ে সেইটা আর কি ম্যাকআউটে দিতে বলেছে। তো স্যার আমাদের কি রিটিন টাইপ এক্সাম হবে, মানে 4th সেমের নভেম্বরে বা তারপরে, নাকি এখনই হয়ে যাবে? কারণ স্যার রেজিস্ট্রেশন ফিস যেটা সেটা আমাদের বলে দিয়েছে, দেন ওগুলো ডেট দিয়ে দিয়েছে যে টেন্টেটিভ একটা ডেট ফেলেছে এই আপনার 10 তারিখে 10ই অক্টোবর, দেন 12 থেকে 17-র ভেতরে এক্সাম দিয়ে ভাইবা করে দিতে বলেছে। তো স্যার রিটিন এক্সামের এরকম কি কিছু হবে স্যার? মনে হচ্ছে না, যখন ভাইবার ডেট বলেছে আমি যেটা দেখছিলাম, এটা স্যার মানে আমাদের একদম ম্যাকআউটের নোটিশ বোর্ড থেকে বলেছে আর কি। সেক্ষেত্রে মনে হয় না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে এরা কিন্তু খুব ক্লিয়ারলি ল্যাব বা থিওরি পেপার এটাকে আইডেন্টিফাই করেছে বলে আমার তো মনে হলো না। আমি যদিও খুব ভালো করে নোটিশটা দেখিনি, কিন্তু এটা নয় ল্যাব বেস। স্যার আমি আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, স্যার আপনি পিডিএফটা দেখুন স্যার, ওই পিডিএফ এ ডেট এক্সাম হয়তো হবে না, কারণ আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো বারবারই এক্সামের বিপক্ষে আর কি। তো মানে যত এক্সাম না করে ছেলে মেয়েদের পাস করিয়ে দেওয়া যায় বা বেশি নাম্বার দেওয়া যায়, সেই ব্যাপারটা একটু বেশি প্রেফার করে, কারণ এটা প্রথম থেকেই একটু বেশি আছে আর কি। মানে সুতরাং এটা পরীক্ষা হবে বলে আমার মনে হচ্ছে না, তাহলে হয়তো ওই অ্যাসাইনমেন্ট বেসে বা ওই এমসিকিউ বেসে ওটার উপরই হয়তো নাম্বার দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এটাই মনে হচ্ছে আলটিমেটলি। আচ্ছা স্যার, যদি ভাইবা ধরে তাহলে কি স্যার ওই ল্যাব যেরকম হয়েছে সেরকম, নাকি প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টার থেকে আবার আগেরগুলো, মানে কিরকম কি হবে ওইটা তো বুঝতে পারছি না। এরকম 12 থেকে 17 ডেট বলে দিয়েছে একদম, এইটাই আর কি। বুঝতে পারলাম না মানে স্যার যেটা বলে দেওয়া থাকে সেটা হচ্ছে কলেজ নিজেরা নিজেদের মতন টাইম বার করে দিতে পারে, ওটা কোন ডেডিকেটেড রুটিন সেটা ইউনিভার্সিটি দেবে না, কলেজ তার মতন করে তার সময় মতন করে ইয়ে করে নেবে, এটাই মিন করে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সবাইকে বলছি একটু একটু করে প্রিভিয়াস জায়গা এখন তাহলে দরকার হলে যদি ভাইভাটা বা প্রিভিয়াস সেমিস্টার পেপারগুলো নিয়ে ঘাটিস তাহলে একটু ঘাটাঘাটি কর, দরকার হলে সেটাও প্রিভিয়াস জায়গাটা আমি একটু করাতে পারি, যেটা তোদের মনে হবে সেটা আমাকে জানাস, আমি সেরকম ভাবে করবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। আগে শিল্পী আসেনি তো ক্লাস মিস করে? হ্যাঁ বলো। স্যার বলছি যে আমি না ওই এআই এর ক্লাসটা না একদিনও করতেই পারছি না, আপনার ক্লাসটা। কেন? মানে মানে একদিন তো হলো, মানে ওই কলেজের ইয়ে ছিল, মানে ল্যাব ক্লাস চলছিল, তারপরে ওই দিন হলো না।
এবার আজকেও আর হলো না, এবার মানে ঠিক আজকে হলো না কেন? আজকে তো ক্লাস চলছিল না, আজকে হলো না কেন? আমি আসলে ঘুম থেকে উঠেছি আগে, কিন্তু আমি স্নান করতে গেছিলাম, এবার এসে দেখছি আপনি লিঙ্ক দিয়ে দিয়েছেন, আমি একদম কোনোদিনই হচ্ছে না স্যার। বলছি যে এরকম মানে টাইমে নিলে একটু যদি ক্লাসটা রেকর্ডিং করে রাখতেন তাহলে পরে আমরা দেখতে পারবো। আমি তো আমাকে বলছি আমি হ্যাঁ। এখান থেকে রেকর্ডিং করতে পারবো কি? কারণ গুগল দিয়েতে তো রেকর্ডিং হয় না, অন্য সফটওয়্যার হলে রেকর্ডিং হয়, যেমন জুমে রেকর্ডিং হয়, ইয়েতে রেকর্ডিং হয়, কিন্তু এতে তো রেকর্ডিং হয় না। আমি তো গুগলে রেকর্ডিং করতে পারি না। হ্যাঁ হ্যাঁ বল। পরের হ্যাঁ, দিন আমাদের কলেজের স্যারেরা রেকর্ডিংটা করে তো পাঠায়। না, তাহলে আমাকে অন্য কিছু দিয়ে রেকর্ডিং করতে হবে। এটাতে গুগল মিটে তো রেকর্ডিং এর কোনো অপশন তো আমি দেখিনি। তোরা দেখিস একবার যদি রেকর্ডিং এর অপশন কিছু থাকে। আমি তো আমাদের চোখে পড়ে না। ওটা তো ডোমেনটা কিনতে হবে, না হলে রেকর্ডিং করা যাবে না। এটা কলেজ কিনেছে বাবু, ওটা ওটা কিনলে তবে এটা হয়, ওটাতে সেটা কিনতে হয় বিজনেস ইউজের জন্য। স্যার বলছি যে তাহলে ওরকম করে না নিয়ে যদি মানে আপনি একটা ভিডিও তৈরি করে যদি ওটাকে গুগল ক্লাসরুমে হোক বা যেখানে হোক পাঠিয়ে দিতেন, তাও তো আমরা দেখতে পারতাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা মাথায় রইলো। আমি আগে যেটা নিয়েছি সেটা প্লাস নতুন যেটা করাবো সেটা, ঠিক আছে আমি ভিডিও করে তাহলে করে দেবো। ঠিক আছে, সেটা করে দিতে পারি। হ্যাঁ, মানে এআইটার জন্যই আর কি। স্যার আপনি আরেকটা জিনিস করতে পারেন, বল। আপনি যদি স্ক্রিন রেকর্ড করেন। স্ক্রিন রেকর্ডটা করতে গেলে মুশকিলটা কি জানিস তো? আমি যে মেশিনটা ইউজ করছি সেটা লিনাক্স মেশিন। এবারে সমস্যা যে লিনাক্সে আপডেট সফটওয়্যার চলে না, স্ক্রিন রেকর্ডিং লিনাক্সে কিছু আমি পাইনি। পেলে অসুবিধা হয় না, কারণ আমি অনেকগুলো সফটওয়্যার টেস্ট করছিলাম লিনাক্সের জন্য, কিন্তু দেখছি স্ক্রিন রেকর্ডিং এর সফটওয়্যার গুলো ইয়ে হচ্ছে না, কিছুতেই আমি পাচ্ছি না, যার জন্য একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা ভালো মনে করেছিস, ঠিক আছে আমি একবার দেখছি তো একবার স্ক্রিন রেকর্ডিং অন্য ল্যাপটপটা যদি করি তাহলে দেখছি আমি করে, তাহলে সেরকম ভাবে রেকর্ডিং করি তাহলে করবো, ছোট ছোট করে করবো, কারণ বেশি বড় হয়ে গেলে সে আপলোড করাটা বহুত ঝামেলা। 10 মিনিট 15 মিনিট করে এরকম ভাবেই করবো, তাতে ছোট ছোট পার্ট গুলো ক্লিয়ার করে দেবো, ইয়ে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আমি আর একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে খুব আগে থেকে না ওই এআই এর ক্লাসগুলো আমি বলতে পারছি না, এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার, সেই জন্যই করে উঠতে পারছি না। যেমন একটা ইচ্ছা আছে কালকে আমার একটা এআই ক্লাস নেওয়া, আমি জানি না কি হবে, কলেজের ক্লাস যদি একটু কম থাকে তাহলে আমি হয়তো কালকে আবার একটা এআই ক্লাস নিতে পারি, সেটা ওই জানাতে গেলে বেশিক্ষণ আগে তো জানাতে পারছি না, হার্ডলি হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা আগে জানাতে পারছি, এটাই মুশকিল হয়ে যাচ্ছে। স্যার কালকে হ্যাঁ বল। স্যার বলছি ভিএইচডিএল এর ভাইবা হলে কিরকম কোশ্চেন ধরবে আমি বুঝতে পারছি না। কবে থেকে আছে? আমাদের 9 তারিখে আছে। 9 তারিখে আগে আমরা কি ক্লাস পাচ্ছি? 9 তারিখে বৃহস্পতিবারই যাচ্ছে তো, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছি তো আমরা, না কাল পরশু দিনও তো পাচ্ছি, বুধবার দিনই তো পাচ্ছি সেকেন্ড হাফে নাকি? হ্যাঁ, বুধবার দিন একটু মনে করবি তোমাকে কি ধরনের কোশ্চেন হয় ভাইভাতে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নেবো তাহলে। ঠিক আছে। ঠিক আছে, আর তোদের কি রুটিন কিছু বলেছে কোন দিন কোন হ্যাঁ হ্যাঁ, আমাদের 9 আর 10 তারিখে আছে, মানে 9 তারিখে কম্পিউটার আর্কিটেকচার ল্যাবটা আছে আর 10 তারিখে ডিএ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সফটওয়্যারের দিন আমি তাহলে ওইটা একটু ডিসকাস করবো, ডিএ এবং ইয়েতে কি ধরনের কোশ্চেন করতে পারে না পারে সেটা একটু বরং ডিসকাস করে দেবো, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটুখানি করবো। ল্যাবের ভাইবার জন্য আমি বারবার করে বলছি এটাকে ইগনোর করিস না, সবাইকেই বলছে, কারণ খুব কষ্ট লাগবে যে এতটা পড়াশোনা করে যদি ফালতু এটা ভাইবার জন্য মার্কস এদিক ওদিক হয়। আর অনলাইনে যেটা সমস্যা হয় সেটা যেহেতু তোকে দেখতে পাচ্ছে না, সেই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক ক্লাস পারফরমেন্স এটা টিচারদের ঠিক চোখে পড়ে না, এটা সমস্যা। অতগুলো ছেলের মধ্যে ফেসও অনেক সময় মনে থাকে না নাম বাই নেম, তো এটার জন্য একটুখানি ভাইবাটা ভালো প্র্যাকটিস করে রাখাটা বেটার, কারণ না হলে ওইটার জন্য নাম্বারটা নষ্ট হয়ে যাবে। এই দুটো দিন একটুখানি তাহলে ওইটার জন্য একটুখানি কিরম ভাইবা হয় না হয় এগুলো নিয়ে একটুখানি বরং আমার মনে হয় বেটার হবে ইয়ে কর। ঠিক আছে, আচ্ছা আর একটা ব্যাপার বলি, সেটা যে তোরা লেখালেখি দিচ্ছিস না কেন? তোরা তো
লিখিস না এরকম তো হতে পারে না, লেখালেখি তো করিস সবাই নিশ্চয়ই। ম্যাগাজিনের জন্য সবাইকেই বলছি একটু লেখালেখি দে। বা তোরা দেখ, আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এরা হচ্ছে মানে ক্রিম অফ দ্য সোসাইটি। তোদের তো সোসাইটির উপর একটা বিরাট বড় ইয়ে থাকে, কন্ট্রিবিউশন থাকতেই হবে। সুতরাং আমরা সবাই এক্সপেক্ট করে যে না তোদের থেকে নিশ্চয়ই লেখা বেরোবে কিছু না কিছু। তাহলে সায়েন্স বেস লেখা হতে পারে, তুই একটা কিছু সাজেস্ট করছিস মানুষকে যে এটা করো এটা করো না, বা তুই তোর রিলেটেড কিছু জিনিস নিয়েও তো দিতে পারিস লেখা, যে আইটি সেক্টরে কিরকম কি হয় বা কোনগুলো, যেমন যদি কেউ ইয়ের ওপর লেখা দেয় কি বলে তো সিকিউরিটির ওপর কিভাবে ইয়ে হয়, হ্যাকিং হয়, সাধারণ মানুষকে বলছিস, আমার দরকার নেই ইঞ্জিনিয়ারদের বলতে হবে না বা বিরাট বিরাট লোকেদের বলতে হবে, সাধারণ মানুষকে বল যে কি করবে কি করবে না, কিভাবে ট্রানজাকশন করবে, কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবে, এই ধরনের লেখা দে। কত কিছু আছে, প্যাটার্ন রেকগনিশন নিয়ে কত কাজকর্ম হচ্ছে সেটা নিয়ে কেউ লেখা দে, এরকম ভাবে লেখা দে তো মানুষ, সাধারণ মানুষও জানুক। ওদের তো এটা একটা মানে কি বলবো, এটা তো সোসাইটির প্রতি তোদের একটা তো দায়িত্বও থাকে, ঠিক আছে? একটু লেখা দে সবাই। ঠিক আছে, ওকে, গুড নাইট, চললাম। গুড নাইট সবাইকে।